বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা থেকে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। দ্বিতীয় অধ্যায়ের লেনদেন থেকে আমি বিগত দিনে একটা ক্লাস নিয়েছিলাম, গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে তোমাদেরকে লেনদেন কী এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলি পড়ানো হয়েছিল। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা যদি লেনদেন কী এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলি জানি, তাইলে কি লেনদেন সম্পর্কিত যত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। আমি আজকে ইনশাল্লাহ তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা, তোমাদের যে পাঠ্য বইয়ের যে গাণিতিক সমস্যাগুলি আছে সৃজনশীল 21 পৃষ্ঠা, তোমার 1 নম্বর সমস্যা, সৃজনশীল প্রশ্ন 1। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। কিছু ঘটনা দেওয়া আছে, ওই ঘটনাগুলি থেকে প্রথমে বলছে ব্যবসায়িক লেনদেন কী সেগুলি চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে। দ্বিতীয়ত বলছে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে। আর গয়ে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমরা শুরুতেই কয়ের অ্যান্সার করব। ব্যবসায়িক লেনদেন কিনা, লেনদেন নয়, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে সৃজনশীল প্রশ্ন 1। ক, একটাতে তারিখ লিখলাম বা ক্রমিক নাম। তারিখ, এখানে যদি তারিখ দেওয়া থাকে তাহলে আমরা তারিখ দিব, আর যদি ক্রমিক নাম দেওয়া থাকে ক্রমিক নাম দিব। তাহলে এখানে তারিখ দেওয়া আছে, তাহলে আমরা তারিখ লিখলাম। তারপরে হবে তোমার বিবরণ, তারপরে হলো পরিমাণ টাকা, এটা মোট টাকা। আমরা লেনদেনগুলো প্রথমে পড়ে নিই, কোনগুলো ঘটনাগুলো পড়ে নিয়ে আমরা ধরে নিব কোনগুলি লেনদেন নয়। তাহলে প্রথমে বলা আছে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ডিসেম্বর 3 বলা আছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 বলা আছে ধারে পণ্য ক্রয় করা হলো। ডিসেম্বর 7 বলা আছে নগদে পণ্য বিক্রয়। ডিসেম্বর 10 বলা আছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এই যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো দায়বদ্ধতা নেই, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এটার কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে সেটা কি লেনদেন হবে না? মালিক ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছে, তাহলে তার ব্যক্তির সাথে এটার সম্পর্ক, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে সুতরাং সেটা লেনদেন নয়, এটা আসবে। 15 তারিখ বলছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। তাহলে ফরমায়েশ প্রদান মানে কি অর্ডার দিছে, বলছে 45,000 টাকার আসবাবপত্র ফার্নিচার ক্রয়ের জন্য কি অর্ডার করা হয়েছে, যে যখন ফার্নিচার আসবে তখন সেটা লেনদেন হবে, কিন্তু এখন মাত্র অর্ডার করছে, তাহলে সেটাও লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ, সেটা লেনদেন। তাহলে আমরা 10 এবং 15, ডিসেম্বর 10 এবং 15 এই 2 তারিখের লেনদেন, ঘটনাগুলো লেনদেন নয়, এই দুইটাই আসবে। 2017 ডিসেম্বর 10। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তর ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে
তারপর আছে ডিসেম্বরের 15, আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান 45,000 টাকা। দিলে যোগ করলে হবে কত? 40, 40, 80, 85,000 টাকা। এটা আমরা নিচে দিয়ে ক্লোজ করে দেব। এ হলো কয়ের অ্যান্সার। কয় বলছিল কি যে সকল ঘটনা লেনদেন নয় সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে দিলে আমরা মোট পরিমাণ কত পাইলাম? 85,000 টাকা। এবার আমরা ক্ষয়ের অংশ করব। ক্ষয়ের অংশে বলা আছে তোমার ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার ব্যাখ্যা করে। একটা হলো সমীকরণ পদ্ধতি, একটা হলো সনাতন পদ্ধতি। দুইটা পদ্ধতি আছে লেনদেন নির্ণয় করার, দুইটা পদ্ধতি। একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো সমীকরণ পদ্ধতি। সমীকরণ পদ্ধতিতে লেনদেন নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমরা সমীকরণটা কি আগে সেটা লিখি। সমীকরণটা হলো কি হিসাব সমীকরণ, উপরে লিখে দিই আমি। হিসাব সমীকরণ equal to L plus E। এটা যদি আমরা বাংলায় বলি তাহলে এ হইলো অ্যাসেট সম্পদ, এল হইলো লাইবিলিটি দায়, আর ই হইলো ইকুইটি বা মালিকানা সত্য। তাহলে হিসাব সমীকরণে আমরা এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণের দ্বারা আমরা কি করব? লেনদেন কিনা সেটা চিহ্নিত করব। তাইলে এখানে আমরা ছকটা করে নিই। তিনটা ছকে হবে কলাম তারিখ, লেনদেন কিনা, হইল সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। বলছে সমীকরণ পদ্ধতিতে তাহলে আমরা প্রথম লেনদেনটা দেখি। প্রথম ঘটনাটা হলো কি ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাইলে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসার প্রথম প্রাণী হচ্ছে মূল, মানে ব্যবসার মূলধন। অর্থ হলো ব্যবসার প্রাণ। তাহলে অর্থটা প্রথমে আসবে কি মূলধন থেকে। তাহলে মূলধনের টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে। এখানে আমরা জেনে রাখা দরকার যে প্রত্যেকটি লেনদেনে কি দুটি পক্ষ আছে। হিসাব আমরা কি লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি যে প্রত্যেক লেনদেনে দুটি পক্ষ আছে। তাহলে আমরা যেই লেনদেনগুলো বের করব সেই লেনদেনগুলো আগে দুইটা পক্ষ খুঁজে বের করব। পক্ষ দুইটা বের করার পরেই আমরা কি করতে পারবো? সমীকরণে ওই দুইটা পক্ষকে সমীকরণে ফেলবো। তাইলে কি আমাদের সমাধান এসে যাবে। তাইলে প্রথমে বলা আছে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে। মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে একদিকে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে সম্পদ হলো কি নগদ টাকা হলো এ আর মালিকানা সত্ত্ব হলো ই। তাহলে পরিবর্তন হলো কি এবং এর এও বৃদ্ধি পাবে, ই এবং ইও বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সম্পদও বৃদ্ধি পাবে। তাইলে আমরা কি লেনদেন লিখব 2017 ডিসেম্বর 1। লেনদেন এখানে
এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণের এ এবং ই উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটা এখানে শেষ করে দেই। তারপর আসছে ডিসেম্বর 3 তারিখ, ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো 3 তারিখ। তাহলে ব্যাংকে হিসাব খুলছে মানে কি লেনদেন, ব্যাংকে হিসাব খোলা হলো মানে কি ব্যাংকে টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে। হিসাব খোলা মানে অ্যাকাউন্ট করা। তাহলে অ্যাকাউন্ট করতে গেলে নগদ টাকা ব্যাংকে জমা দিতে হবে। একটা পক্ষ হলো নগদ টাকা, আরেকটা পক্ষ হলো ব্যাংক। নগদ টাকা ব্যবসায়ের অ্যাসেট, ব্যাংকে যে টাকা জমা রাখছে সেটাও ব্যবসায়ের অ্যাসেট। তাইলে দুইটাই কি সম্পদের পরিবর্তন। তাহলে আমরা লিখবো কি এখানে এ ইকুয়াল টু এল প্লাস সি সমীকরণের ওই ক্ষেত্রে কি এ উপাদানের পরিবর্তন ঘটেছে। এখানে এ ইকুয়াল টু এল প্লাস সি সমীকরণের উভয় ক্ষেত্রে এ উপাদানের পরিবর্তন ঘটেছে। তারপরে বলছে ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় 5 তারিখ ডিসেম্বর 5, ধারে পণ্য ক্রয় লেনদেন। বাকিতে ধারে পণ্য ক্রয় মানে কি বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ পণ্য ব্যবসা থেকে চলে যায়, তাহলে ব্যয় বৃদ্ধি পায়। আর অপরদিকে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। পাওনাদার অর্থাৎ আমি বাকিতে কিনলাম, তাহলে আমার কাছে কি টাকা পাবে। যাদের কাছ থেকে ক্রয় করলাম তারা আমার কাছ থেকে টাকা পাবে, তাদেরকে আমরা কি পাওনাদার বলবো। তাহলে পাওনাদার টাকা পাবে, আর আমি ক্রয় করলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ইয়ের পরিবর্তন হয়। আর পাওনাদার হলো তোমার দায়, আমি তার কাছ থেকে দেনা, সে আমার কাছে টাকা পাবে, যার জন্য সেটা দায়। দায় হলো কি লায়াবিলিটি। তাহলে এ এবং এল এবং ই উপাদানের পরিবর্তন। এখানে এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণে এল এবং ই উপাদানের এল বৃদ্ধি এবং ই হ্রাস পেয়েছে। এল বৃদ্ধি পেয়েছে এবং ই মালিকানা সত্ত্ব কমে গেছে। ডিসেম্বর নগদে 7 তারিখ, নগদে পণ্য বিক্রয় করছে। নগদে পণ্য বিক্রয়, তাহলে সেটাও লেনদেন। নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকার পরিমাণ, বিক্রয় যখন করবো টাকা ব্যবসায় আসবে, তাহলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর অপরদিকে বিক্রয় করলে কি হয়, ব্যবসায়ের আয় হয়। আয় ব্যয় সেগুলো কি ইয়ের পরিবর্তন ঘটে। তাহলে আমরা দেখলাম কি নগদ টাকা আসছে যেহেতু এর পরিবর্তন এবং ইয়ের পরিবর্তন। তাহলে এখানে এ ইকুয়াল টু এ প্লাস ই সমীকরণের এ বৃদ্ধি ও
ই এবং ই দুইটাই তো বৃদ্ধি পেয়েছে, দুইটাই বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা একসাথে লিখে ফেলবো। এ এবং ই উপাদান বৃদ্ধি পেয়েছে। এরপর আছে 10-15 তো লেনদেন নয়, আমরা কয়েতে লিখলাম সেটা 20 তারিখ, ডিসেম্বর 20 তারিখ হচ্ছে পাওনাদারকে পরিশোধ করছে। আমরা যে ধারে পণ্য ক্রয় করেছিলাম ওই যে পাওনাদার হয়েছিল ওই পাওনাদারকে এখন আবার মূল্য পরিশোধ করা হয়েছে, তাহলে পাওনাদারের পরিমাণ কী হবে, এখন কমে যাবে। আর নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, তাহলে একটা হলো নগদ টাকার একটা পাওনাদার, নগদ টাকাটা হলো ব্যবসায়ের সম্পদ আর পাওনাদার হলো ব্যবসায়ের ব্যয়। সম্পদ হ্রাস পাচ্ছে, পাওনাদারও হ্রাস পাচ্ছে, দুইটাই হ্রাস পাবে। ডিসেম্বর 20 লেনদেন, এখানে L+E সমীকরণের এ এবং ই উপাদান বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা ক্লোজ করে দিলাম। ক্ষয়ের অংশ শেষ করলাম আমরা। ক্ষয় বলছিল কি তোমার সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা সেটা ব্যাখ্যা করতে। এবার আমরা গয়ের অংশে যাব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আমরা লিখব তারিখ সংশ্লিষ্ট হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। ছোট করে দেওয়া যায়, তারিখ সংশ্লিষ্ট হিসাব লেনদেনের প্রভাব। এখানে একটা বিষয় তোমাদের জানা দরকার যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দুইভাবে বের করা যায়, দুই পদ্ধতিতে বের করা যায়। একটা পদ্ধতি হলো তোমার এমনি সাধারণ, এই যে এখন আমি যেটা করবো সেটা, এটা হলো সহজ পদ্ধতি। আরেকটা হলো তোমার চলমান যে তোমার বিবরণী ছক, সেটা হলো একটা বিবরণী ছকের মাধ্যমে, আরেকটা হলো সাধারণ পদ্ধতিতে। আমরা বিবরণী ছকটা একটু জটিল, যার জন্য আমরা যেহেতু এখানে বলা নেই, যদি বলা থাকতো যে বিবরণী ছকের মাধ্যমে প্রভাব দেখাইতে, তাহলে আমরা সেটা বিবরণী ছকের মাধ্যমে করতে হতো। এখন যেহেতু বলা নেই, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, তাহলে আমরা সহজটাই ইউজ করতেছি। তাহলে প্রথম লেনদেন ছিল ব্যবসা শুরু 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হলো নগদ টাকা, আরেকটা পক্ষ হলো মূলধন। তাহলে আমরা এটা লিখবো, প্রথমটা হলো নগদান হিসাব, নগদ টাকাকে নগদান লিখতে হয়, নগদান হিসাব। আরেকটা হলো মূলধন হিসাব, নগদান হিসাব, আরেকটা হলো মূলধন হিসাব। তাহলে এখানে হিসাব সমীকরণটা হলো এ এল ই তিনটা, তাহলে এখানে নগদান হিসাবটা হলো এ, তাহলে এ কি হলো বৃদ্ধি পেল। আমরা যে
এ বৃদ্ধি পেল। আর এই যে মূলধন হিসাবটা হলো কি ই, ইকুইটি, ইকুইটি কি ইকুইটিও বৃদ্ধি পেয়েছে, তাহলে ই বৃদ্ধি, এ বৃদ্ধি, আবার ইও বৃদ্ধি। এবার ডিসেম্বরের 3 বলছে ব্যাংকে হিসাব খুলছে, ব্যাংকে হিসাব করলে নগদ টাকা ব্যবসায় চলে গেছে, ব্যবসা থেকে চলে গিয়েছে, আর ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হিসাব নগদান হিসাব। এক্ষেত্রে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি, এখানে কি এ বৃদ্ধি, আর এটাও কি এ, দুইটাই এ, এটা হলো ই হ্রাস। এখানে এ বৃদ্ধি পেয়েছে, আবার এ হ্রাস পেয়েছে, একদিকে এ বৃদ্ধি আর একদিকে এ হ্রাস। তারপর হলো কত 5 তারিখ, 5 তারিখে বলছে ধারে পণ্য ক্রয়, একটা হলো ক্রয় হিসাব, একটা হলো পাওনাদার হিসাব। ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। তাহলে ক্রয় করলে ব্যবসায়ীর ব্যয় যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ই হ্রাস পায়, ই হ্রাস। আর পাওনাদার হলো দায় হলো এল বৃদ্ধি। ডিসেম্বর 7 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা ব্যবসা আসছে, একটা হলো নগদান হিসাব। আর বিক্রয় করলে ব্যবসার প্রতিষ্ঠানের আয় হয়, তাহলে বিক্রয় হিসাব। নগদান হিসাব হলো এ বৃদ্ধি, আর বিক্রয় হিসাব হলো আয় হলো ইও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ 20 তারিখ, পাওনাদারকে পরিশোধ করছে, 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, তাহলে নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, গ্রহণ করলো কে, পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব, একটা হলো নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, নগদান হিসাব। পাওনাদার হলো এল এবার হ্রাস পাবে, যেহেতু পাওনাদারকে পরিশোধ করছে, আর নগদ টাকা চলে যাচ্ছে, এ হ্রাস পাবে। এবার ক্লোজ করে দেই। তাহলে আমরা গয়ের অংশ শেষ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা, এই যে সমাধানটা আমি করলাম সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি পরবর্তী ক্লাসে আরও এই সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় ভালোভাবে পড়াশোনা করো, সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।